আজ আমরা কথা বলবো ফ্রেজ এবং ক্লজ নিয়ে। এই দুটো টার্ম আমরা প্রায় প্রতিদিনই ইংরেজি শেখার সময় এনকাউন্টার করি। ফ্রেজ ব্যাপারটাই বা কি আর ক্লজ ব্যাপারটাই বা কি, এই দুটো বিষয় আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন, একটা সেন্টেন্স প্রথমে বলি যে গোয়িং টু, বরং একটু লিখি, হ্যাঁ, গোয়িং টু স্কুল, ও হি enjoyed most। ধরেন এটা একটা সেন্টেন্স। এখানে আমরা কি দেখতে পাই? গোয়িং টু স্কুল একটা অংশ আছে, হি এনজয়েড মোস্ট একটা অংশ আছে। আপনি তাকিয়ে দেখেন, এই অংশটাতে সাবজেক্টের ইন্ডিকেশন আছে, ভার্বের ইন্ডিকেশন আছে, কিন্তু এখানে একটা অংশ আছে, স্কুলে গিয়ে সে সবচেয়ে বেশি আনন্দ করলো, তাই তো, সবচেয়ে বেশি মজা করলো। এখন এই যে গোয়িং টু স্কুল, এই অংশটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের ইন্ডিকেশন নেই, কিন্তু এখানে আছে, এখানে সাবজেক্ট ভার্ব ইউনিটটা আছে। এই যে অংশটা হি এনজয়েড মোস্ট, এই অংশটাই হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। আমরা যদি এই পুরোটাকে একটা সেন্টেন্স ধরি, একটা বাক্য ধরি, তাহলে গোয়িং টু স্কুল একটা অংশ, হি এনজয়েড মোস্ট একটা অংশ। কিন্তু গোয়িং টু স্কুল আসলে কাজ করছে একটা ফ্রেজ হিসেবে, এটা একটা ফ্রেজ, কিন্তু হি এনজয়েড মোস্ট এটা একটা ক্লজ। ফ্রেজ অবশ্যই একটা বাক্যের অংশ, তাই না? তার মানে এইখানে পার্থক্যটা কি আসলে? একটার বেশি শব্দ হলে আমরা সেটাকে ফ্রেজ বলতে পারি। আই রিপিট, একটার বেশি শব্দ হলেই সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব ইউনিটের কোনো ব্যাপার থাকবে না। আর ক্লজের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, সেখানে একটা বাক্যের অংশ থাকবে, সেটা স্বাধীন পরাধীন যাই হতে পারে, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব ইউনিটটা থাকবে। তার মানে কথা প্রসঙ্গে যেহেতু বলেই ফেলেছি যে স্বাধীন পরাধীনের ব্যাপার আছে, তার মানে বুঝতেই পারছেন যে একটা বাক্যাংশ কখনো কখনো স্বাধীন হয়, আবার কখনো কখনো পরাধীন হয়। এটা আমরা একটু দেখি। আমি দুটো বাক্য লিখি। একটা বাক্য হচ্ছে, একটা বাক্যই লিখি প্রথমে, ইফ আই গেট অ্যানাদার চান্স I will prove myself। এই বাক্যটার ব্যাপারটা কি? ইফ অর্থ সবাই আমরা জানি, যদি, যদি আমি আরেকটা সুযোগ পাই, আমি নিজেকে প্রমাণ করব। এই যে অংশটা এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি অংশ, এটা বাক্য। ফ্রেজ কিন্তু বুঝে ফেলেছি। ফ্রেজ কি? একের বেশি শব্দ, কিন্তু সেখানে সাবজেক্ট ভার্ব ইন্ডিকেশন থাকবে না। একটার বেশি শব্দ হলেই সেটাকে আমরা ফ্রেজ বলতে পারবো, যদি সেখানে সাবজেক্ট ভার্ব ইন্ডিকেশন না থাকে, সাবজেক্ট ভার্ব ইউনিটের অস্তিত্ব না থাকে। আচ্ছা, এবার ক্লজের যে ব্যাপারটা বোঝাতে চেয়েছিলাম সেখানে আবার ফিরে আসছি। এই বাক্যটাতে আমরা দেখি দুটো অংশ আছে। একটা হচ্ছে ইফ আই গেট অ্যানাদার চান্স, যদি আমি আরেকটা সুযোগ পাই। আচ্ছা, যে যদি আমি আরেকটা সুযোগ পাই, এই অংশটা কি একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে? করছে না। যদি আমি আরেকটা সুযোগ পাই তাহলে কি হবে, কি করব? হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তার মানে এই ইফ যুক্ত হয়ে এই ক্লজটাকে পরাধীন করে ফেলেছে। এই ধরনের বাক্যাংশকেই আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, পরাধীন বা সাবঅর্ডিনেট ক্লজ, পরাধীন বাক্যাংশ। আর এটারই ঠিক নেক্সট যে পার্টটা, আই উইল প্রুভ মাইসেলফ, আমি নিজেকে প্রমাণ করব, এটা কিন্তু নিজে নিজে একটা অর্থ প্রকাশের ক্ষমতাই আছে। যদি আমরা এই আই উইল প্রুভ মাইসেলফটাকে এখান থেকে উঠিয়ে আলাদা করে একটা সেন্টেন্স হিসেবে লিখি, তাহলে আমরা দেখব এটা স্বাধীন একটা অর্থ প্রকাশ করতে পারে। আমি নিজেকে প্রমাণ করব, হতে পারে না? পারে।
তার মানে এখানে আমরা দুটো ক্লজ দেখলাম। এটাকে বলে হচ্ছে এই যে নির্ভরশীল যে বাক্যাংশটা, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজও বলা হয়ে থাকে। তো এই হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, এই দুটোর একেবারে মৌলিক বিষয়। এর বাইরে যে দুটো ক্লজ আমি আলোচনা করলাম, একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট, এর বাইরেও আমরা নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজ বলেও দুটো ক্লজ থেকে দেখি, সেটা না হয় অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।